আন্ডারডগের কণ্ঠস্বর কঙ্কনা কলকাতা থেকে বলিউড যেভাবে পাড়ি দিলেন বাঙালি কন্যে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কলকাতা থেকে বলিউডে কঙ্কনা সেন শর্মার অনন্য যাত্রা। একজন সংবেদনশীল অভিনেত্রী হয়ে জাতীয় পুরস্কার জয়ী শিল্পী ও পরিচালক হয়ে ওঠার অনুপ্রেরণামূলক সিনেমার গল্প। কঙ্কনা সেন শর্মার জীবন যেন কলকাতার পুরনো পাড়ার নরম আলো, আর সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ের ঝলমলে রূপালী পর্দায়। সিনেমা নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেনের কন্যা হয়েও তার পথ কখনো সহজ ছিল না, বরং প্রতিটি ধাপে ছিল নিজেকে নতুন করে আবিষ্কার করার লড়াই। কলকাতার বুদ্ধিজীবী পরিবেশে বড় হওয়া কঙ্কনার শৈশব কেটেছিল ক্যামেরা আর স্ক্রিপ্টের ছায়ায়। খুব ছোটবেলায়, মাত্র 3 বছর বয়সে, তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন ইন্দিরাতে 1983 সালে। তখনও কেউ জানতো না এই ছোট্ট মেয়েটি একদিন ভারতীয় সিনেমার সবচেয়ে সংবেদনশীল অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠবেন। কিন্তু কঙ্কনার কাছে অভিনয় তখনও পেশা নয়, বরং ছিল মায়ের কাজের পাশে দাঁড়ানো এক কৌতূহল। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে কলকাতার মাটি তার ভেতরে এক গভীর বাস্তববোধ তৈরি করে। 2000 সালে এক যে আছে কন্যা ছবিতে তার প্রাপ্তবয়স্ক অভিনয় দর্শকদের চমকে দেয়। এক অন্ধকার চরিত্র যেখানে তিনি দেখান সংযম ও তীব্রতা একসাথে কিভাবে কাজ করে। এরপর ঋতুপর্ণ ঘোষের তিতলি তাকে এনে দেয় শিল্পের আরেক পরত। মায়ের সঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে তিনি যেন নিজের শিকড়কেই নতুন করে ছুঁয়ে দেখেন। কিন্তু আসল মোড় আসে মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবিতে 2002 সালে। বাস যাত্রার ভেতরে সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষাপটে এক তামিল গৃহবধূর চরিত্রে তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে এক নতুন মানদণ্ড তৈরি করে। এই ছবি তাকে এনে দেয় জাতীয় পুরস্কার। সমালোচকরা লিখেছিলেন তিনি অভিনয় করেন না, বরং চরিত্রটিকে জীবন্ত করে তোলেন। সেই সময় থেকেই কলকাতার মেয়ে কঙ্কনা হয়ে ওঠেন জাতীয় স্তরের এক গুরুত্বপূর্ণ নাম। এরপর মুম্বাই সিনেমায় তার যাত্রা আরও বিস্তৃত হয়। পেজ 3 অনুসন্ধানী সাংবাদিক ওমকারার সরল কিন্তু ট্র্যাজিক নারী, লাইফ ইন আ মেট্রো শহরে একাকিত্ব, সব চরিত্রেই তিনি দেখিয়েছেন বাস্তবের নিঃশব্দ কষ্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আন্ডারডগদের গল্প বলতে ভালোবাসি, কারণ সেখানে জীবনের আসল শব্দ শোনা যায়। 2005 থেকে 2010 সময়কাল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। একদিকে 15 পার্ক অ্যাভিনিউতে মানসিক অসুস্থতার গভীরতা, অন্যদিকে ওয়েক আপ সিডে কলকাতার আত্মনির্ভর লেখিকা। দুই বিপরীত চরিত্রেই তিনি ছিলেন সমান স্বাভাবিক। বলিউডের ঝলমলে জগতে থেকেও তিনি কখনো তারকা খ্যাতির চাপে হারিয়ে যাননি। ধীরে ধীরে তিনি নিজেই হয়ে ওঠেন গল্পকার। আ ডেথ ইন আ গুঞ্জ এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এবং প্রমাণ করেন তার দৃষ্টি শুধু অভিনয় সীমাবদ্ধ নয়। এই ছবি ছিল নীরব ভয়, চাপা দুঃখ আর মানুষের ভেতরের ভাঙনের গল্প। একই সময় লিপস্টিক আন্ডার মাই বোরখা তাকে নারীর স্বাধীনতার কণ্ঠস্বর হিসাবে আরও শক্তিশালী করে তোলে। পরবর্তী বছরগুলোতে ওটিটি প্ল্যাটফর্মে
আজিব দাস্তান, মুম্বাই ডায়েরিজ, 26/11 এর মতো কাজ তাকে নতুন প্রজন্মের দর্শকের কাছেও পরিচিত করে তোলে। তিনি আজও একই রকমভাবে সংবেদনশীল, বাস্তববাদী এবং চরিত্র নির্ভর। কলকাতা থেকে বলিউড এই যাত্রা শুধুই ভৌগোলিক পরিবর্তন নয়, এটি এক শিল্পীর আত্ম অন্বেষণের পথ। কঙ্কনার জীবন যেন নিজেই এক চলচ্চিত্র। তিনি প্রায়ই বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি জীবনের আয়না। তার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।